চাহিদা বাড়ায় বাজারে ঢুকছে নকল ও মেয়াদোত্তীর্ণ অগ্নি নির্বাপক সরঞ্জাম। দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা, কঠোরভাবে মনিটরিংয়ের তাগিদ। ৯ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ। খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। টানা ছুটি শেষে আবারও কর্মব্যস্ত স্থল ও সমুদ্র বন্দরগুলো। পুরোদমে চলছে আমদানি রপ্তানি কার্যক্রম। আবারও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হিলি স্থলবন্দর। এবং পুরান ঢাকায় আজও চলছে হালখাতা উৎসব। দেশের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী নানা আয়োজন। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুড়ি উৎসবে পর্যটকের ঢল। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। বাণিজ্যের খবরে যাওয়ার আগে জেনে নেব দেশের গুরুত্বপূর্ণ কিছু খবর। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে ফেনীর 0 পয়েন্টে চলছে মানববন্ধন। সেখানে আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সজল। হ্যাঁ আব্দুল্লাহ, আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকেই আমরা যে সোনাগাজীতে আসার পরেই ফেনী সোনাগাজীতে নুসরাত জাহান রাফির যে এলাকা রয়েছে সেই উত্তর চট্টগ্রাম গ্রাম থেকে শত শত লোক, হাজার হাজার লোক এসে সোনাগাজী 0 পয়েন্টে দীর্ঘ প্রায় 1 কিলোমিটারের বেশি রাস্তার দুই ধারে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ করেছে। বিক্ষোভ করে সোনাগাজী যে বাজারটি রয়েছে, বাজারের বিভিন্ন সড়কে তারা গিয়েছেন এবং তারা দেখেছেন যে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তার এলাকাবাসী, আত্মীয় স্বজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণের ফলে তারা যে দাবিটা জানিয়েছেন যে এই যে কুলাঙ্গার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা যার হাতে শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে সেই নির্মমভাবে আগুনে পুড়ে তাকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকারী এবং তার সহযোগী যারা রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দ্রুত বিচার আইনে তাদের বিচার করে তার সেই ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছেন। আরও যেটা জানিয়েছেন যে এই ঘটনার প্রতিবাদে তারা যে যতদিন পর্যন্ত এর সকল আসামিরা ধরাছোঁয়ার মধ্যে না আসবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আর আপনাকে জানিয়ে রাখি যে গতকাল মধ্যরাতে প্রায় 1টার দিকে আমরা ফেনীর আদালতে এই মামলার তদন্তকারীতে যে দায়িত্বে রয়েছেন পিবিআই, তারা এই মামলার অন্যতম হোতা নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীমকে আদালতে হাজির করেছে গতকাল বিকেল 3টার কিছুক্ষণ আগে এবং দীর্ঘ সময় ধরে তাদের 144 ধারায় 164 ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন। এবং আদালত সূত্রে আমরা যেটা জানতে পেরেছি এই ঘটনায় তারা দুইজনই কিভাবে এই হত্যাকাণ্ডটি, পৈশাচিক হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল, কিভাবে কেরোসিন ঢেলে তার গায়ে আগুন জ্বালানো হয়েছিল, তারপর কিভাবে পালিয়ে গিয়েছিলেন এবং এর সাথে কারা কারা যুক্ত সবকিছু ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতের বিচারক যিনি রয়েছেন জাকির হোসেন তার কাছে তার সেই জবানবন্দি দিয়েছেন। এবং এরপর থেকে যে ফুসে উঠেছে পুরো এলাকা, তারা এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা দাবি জানিয়েছেন নুসরাত জাহান রাফির এরকম চলে যাওয়া তার স্বজন, সমাজের লোকজন এবং সহপাঠীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা দাবি জানিয়েছেন যে এই ঘটনা দ্রুত যেন বিচার কার্যকর করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এখানে যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার যে কুশপুত্তলিকা দাহর চেষ্টা চলছে, হ্যাঁ, অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কুশপুত্তলিকা দাহ হচ্ছে। তারা প্রতিবাদ জানিয়েছেন। আসলে এই ঘৃণ্য অপরাধীর বিচার যদি না হয় তাহলে তারা দাবি করেছেন সমাজে আরও এই ধরনের অপরাধ দিন দিন বেড়েই চলবে। তারা দাবি জানিয়েছেন যে এই কুশপুত্তলিকা দাহর মধ্যে দিয়ে তারা এর সর্বোচ্চ ঘৃণা প্রকাশ করেছেন। এই নির্মমতার এই এত বড় নির্মমতার ঘটনা ইতিপূর্বে ঘটেনি। আপনাকে জানিয়ে রাখি যেদিন নুসরাত জাহান রাফিকে ফেনী সোনাগাজীর সাবের বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা দিতে আসা হয়েছিল, তখন আমরা দেখেছি হাজার হাজার লোক এই ঘটনার নিন্দা জানাতে এবং তার জানাজা অংশগ্রহণ করেছিল এবং ওইটি ছিল ফেনীর সোনাগাজীর ইতিহাসের সবচেয়ে বড় জানাজা। এবং এটাই প্রমাণ করে নুসরাত জাহান রাফির এই ঘটনায় কি পরিমাণ নিন্দনীয় ছিল, কি পরিমাণ বর্বর ছিল, তারই বহিঃপ্রকাশ ঘটেছিল। আজকে দেখতে পাচ্ছেন ক্ষোভে পুরো উত্তল সোনাগাজী এবং এছাড়াও ফেনী শহরে আজকে অনেকগুলো সংগঠন মানববন্ধন করবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা। কাজল আব্দুল্লাহ। ফেনী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়া সজল। রাজধানীতে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর অগ্নি নির্বাপক যন্ত্রের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চাহিদা বেশি থাকায় ফায়ার সেফটি সরঞ্জামাদির দাম বাড়ার পাশাপাশি বাজারে ঢুকছে নিম্ন মানের ও মেয়াদ উত্তীর্ণ ফায়ার সেফটি যন্ত্রপাতি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ফায়ার সেফটি ব্যবসায়ীদের সংগঠন ফোয়াব। আর বাজার মনিটরিংয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট।
চকবাজার থেকে বনানীর এফআর টাওয়ার, এরপর গুলশান সিটি কর্পোরেশন মার্কেট, খিলগাঁও বাজার সহ রাজধানীর বেশ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের পর অগ্নি প্রতিরোধে নড়েচড়ে বসেছে দেশবাসী। আগুন নেভানো বা প্রতিরোধী সরঞ্জামাদি কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন রাজধানীর নবাবপুরের ফায়ার সেফটি বাজারে। অগ্নি নির্বাপক যন্ত্রাদি চাহিদার সুযোগে অসাধু ব্যবসায়ীরা প্রতি 5 কেজি ড্রাই পাউডার সিলিন্ডারে 500 আর 9 লিটার ফায়ার এক্সটিংগুইশারে বাড়িয়ে দিয়েছে 1000 টাকা করে। আগে অনেকে সচেতন ছিল না, এই পরপর দুর্ঘটনা হওয়ার পরে সবাই একটু সচেতন আর কি, এই জন্য এগুলা রিফিল করে নিয়ে গেলাম। আমার বাসার জন্য 20টা কিনবো, আমি নিয়ে রাখতেছি আর এক ফ্লোরের সেফটির জন্য। এখানে 1500 টাকা করে কিনতেছি, এখানে 1800 টাকা। উনি বলতেছে মিটারটা একটু ভালো, এর জন্য এই 1800 টাকা দিয়ে কিনতেছি। অন্যদিকে ফায়ার সেফটি যন্ত্রাদির চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে ঢুকছে নকল ও মেয়াদোত্তীর্ণ অগ্নি নির্বাপক সরঞ্জামাদি। খুচরা ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা জানান, বিভিন্ন ডকইয়ার্ডে পুরনো জাহাজ, লঞ্চ ও স্টিমার থেকে মেয়াদোত্তীর্ণ এসব অগ্নি নির্বাপক সরঞ্জামাদি বাজারে ঢুকছে, ফলে দুর্ঘটনা কমার চেয়ে আরও বাড়ছে। আগের থেকেও কিছু ডিমান্ড বাড়ছে, আবার আস্তে আস্তে সেটা এখন আবার স্থিতিশীল পর্যায়ে চলে আসছে। এটা আমি মনে করি যে এটাকে বজায় রাখা উচিত। কাস্টমার যদি সচেতন থাকতো তো আজকে মালের দাম 1500 টাকা হইতো না। আগে ছিল 800, 900, 1000। 2 নম্বর 3 নম্বর যাই আনছিল সব চলে গেছে গা। নকল ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের বিষয়টি স্বীকার করে ফায়ার সেফটি ব্যবসায়ীরা বলছেন, এ বিষয়ে তারা শিগগিরই ব্যবস্থা নেবেন। আমাদের এই অভিযোগটা দীর্ঘদিনের অভিযোগ, এটা যথার্থই বলেছেন। আমরা অ্যাসোসিয়েশন থেকে এটা নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে তাদেরকে কন্ট্রোল করার জন্য আমরা ব্যবস্থা নিতে পারবো। এখনো যেহেতু অনেকে আছে যারা কিনা আমাদের সদস্য না, তারা এই কাজগুলো করে থাকে। আর বিশেষজ্ঞরা বলছেন, বাজার থেকে এসব নকল ফায়ার সেফটি সরাতে দরকার সরকারের শক্ত বাজার মনিটরিং। দেশি ম্যানুফ্যাকচারার যদি হয়, তাদের ম্যানুফ্যাকচারার সার্টিফিকেট দিয়ে হয়তো চলতে পারে, সেইটা হয়তো বিএসটিআই দেখতে পারে যে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান বিডিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা। প্রতি বছর শুধু ফায়ার সেফটি সংগঠন ফোয়াবের মাধ্যমে 5 লাখ ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডার আমদানি করা হয়। বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি প্রবাদ রয়েছে, কুইনিন যশ সারাবে কিন্তু কুইনিন সারাবে কে। অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানো হয়, কিন্তু নিম্নমানের অগ্নি নির্বাপক যন্ত্রগুলো অনেক সময় অগ্নিকাণ্ডের কারণও হতে পারে। সেজন্য ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা কেনার সময় যেন মানের বিষয়টি লক্ষ্য রাখেন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। খুলনা সহ দেশের বিভিন্ন জায়গায় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন আদায় সহ 9 দফা দাবিতে দ্বিতীয় দফায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের 96 ঘন্টা কর্মবিরতি চলছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতির প্রথম দিন সকাল 8টায় খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড়ে পথসভা করেন শ্রমিকরা। পরে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে করে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ সময় বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। কাজ করছি, পয়সা পাচ্ছি না। আমরা মিলে শ্রম দিই, পেটের দায়, কষ্ট করে ডিউটি করি। আমাকে কিছুই দেয় না, আমাকে বেতন করে দেয় না, 11 সপ্তাহ বেতন দেয় না আমাকে। আমাদের পুলিশি তৎপরতা আমরা রাখছি, আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে এবং এটা শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি সকাল থেকে শুরু করছে। পয়লা বৈশাখের ছুটি শেষে পুরোদমে আমদানি রপ্তানি কার্যক্রম চলছে চট্টগ্রাম বন্দরে। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম, চলে যাচ্ছে তার কাছে। শফিক। কাজল, দুদিন সরকারি ছুটির পর পুরোদমে আবার শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম এবং অফিসিয়াল কার্যক্রম। আপনার একটা কথা জানিয়ে রাখি, চট্টগ্রাম বন্দরে কিন্তু যে আমদানি রপ্তানি কার্যক্রম, যে হ্যান্ডেলিং বলে, যেটাকে জাহাজে কন্টেনার তোলা এবং নামায়, এই কাজটি কিন্তু সারা বছর কিন্তু চলে, 24 ঘন্টায় চলতে থাকে। শুধু ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সময় 8 ঘন্টা করে বন্ধ থাকে। ঠিক একেবারে সারা বছরই কিন্তু এই যে আপনি দেখতেন যে কন্টেনার উঠান আমার, এটাই স্বাভাবিক। তবে যে অফিসিয়াল যে কার্যক্রম রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম যে কাস্টমস হাউস রয়েছে, যেখানে শুল্কায়ন হয়, সেই শুল্কায়নের বন্ধ থাকে। অর্থাৎ গত শুক্রবারেও বন্ধ ছিল এবং কালকেও বন্ধ ছিল, এবং নতুন করে কোনো অ্যাসাইন হতো, অর্থাৎ নতুন করে কোনো শুল্কায়ন কার্যক্রম তারা করেনি। তবে অফিসিয়াল কিছু কাজ কিন্তু চট্টগ্রাম বন্দরের ভিতরে, অর্থাৎ যেখান থেকে মাল ডেলিভারি হয়, সিএনএফ এজেন্টরা, এই কাজগুলো কিন্তু সবসময়ই চলে। এই যে 2-1 দিনে যেই বন্ধের পরে কিছুটা হয়তো প্রভাব পড়ে, সেটা হচ্ছে অফিসিয়াল, কিন্তু আমদানি রপ্তানিতে কোনো রকমের প্রভাব পড়ে না। আপনারা একটা কথা জানেন,
থেকে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন প্রায় 3 থেকে 4 হাজারের বেশি কন্টেনার ওঠানামা করে এবং এখানে যে চট্টগ্রাম যে কাস্টম হাউস রয়েছে সেখানে প্রতিদিন 200 থেকে 300 কোটি টাকা মতো শুল্কায়ন কার্যক্রম হয়। আপনাকে যে চট্টগ্রাম বন্দরে যদি যে ওয়েবসাইট রয়েছে সেখানে যে তথ্য আমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম বন্দরে যে বহির্নোঙর রয়েছে অর্থাৎ সেখানে কিন্তু প্রায় 74টি কন্টেইনার রয়েছে, 74টি জাহাজ রয়েছে, সেখান থেকে কাজ চলছে 50টির মতো এবং 26টির কাজ বন্ধ রয়েছে। যেহেতু সামনে রমজান সেক্ষেত্রে কিন্তু এই যেখানে সেখানে পণ্যগুলো আসছে বেশিরভাগই কিন্তু ভোগ্যপণ্য। বিশেষ করে আমরা দেখছি এখানে প্রায় 60টি জাহাজ আসছে ভোগ্যপণ্য নিয়ে এবং একটি জাহাজ আসছে সুগার নিয়ে। প্রায় 9টি মতো জাহাজ, শুধু 50টির মধ্যে 9টি জাহাজ আছে বহির্নোঙরে, যেগুলো বিভিন্ন ভোগ্যপণ্য নিয়েই রয়েছে। আমি আপনাকে যদি জেটির কথা বলতে, প্রতি এখানে চট্টগ্রামে 16টি জেটি রয়েছে, সেখানে 16টি জেটির মধ্যে 13টি জেটির মধ্যে 13টি জাহাজ রয়েছে, সেখানে বিভিন্ন ভোগ্যপণ্য সেখান থেকে আমদানি হচ্ছে, যেগুলো বিদেশ থেকে আসছে, বিশেষ করে সুগার, ছোলা, বোট এবং চিনি সহ বিভিন্ন ভোগ্যপণ্য যেগুলো বিভিন্ন দেশ থেকে আসে, সেগুলো কিন্তু এখানে আমদানি হচ্ছে, অর্থাৎ জাহাজ থেকে সেগুলো নামাচ্ছে। তো যেহেতু আগামীতে যেহেতু রমজান, সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম বন্দর বলতে গেলে একেবারে পুরো দমে কিন্তু কাজ চলছে এবং অফিসিয়ালি কাজও কিন্তু খুব দ্রুত গতিতে চালাতে হচ্ছে। কারণ আপনি জানেন চট্টগ্রাম বন্দর কিন্তু প্রায় 90% আমদানি রপ্তানি চট্টগ্রাম বন্দর দিয়ে হয় এবং ভোগ্যপণ্যের কিন্তু অধিকাংশ কিন্তু জাহাজে করে এই বন্দর দিয়ে আসে এবং এখান থেকে যে লাইটের জাহাজ সহ বিভিন্ন খাবার দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। তো এই 2 দিন ছুটি, সরকারি ছুটির পর আজকে থেকে পুরো দমে কাজ শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরের সর্বশেষ তথ্য। কাজল। চট্টগ্রাম বন্দর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন শফিকুর আলম। আবারও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলির কাস্টমস কর্তৃপক্ষ। গেল 9 মাসে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা 208 কোটি 78 লাখ টাকা হলেও আদায় হয়েছে 174 কোটি 24 লাখ টাকা। ঘাটতি দাঁড়িয়েছে 34 কোটি 53 লাখ টাকা। ব্যাপক সম্ভাবনা থাকার পরও ব্যবসা বাণিজ্য দিন দিনই পিছিয়ে পড়ছে এ বন্দর। কাস্টম কর্তৃপক্ষ অজুহাত দিচ্ছেন ভারতে ফারাক্কা ব্রিজ সংস্কারের, আর ব্যবসায়ীরা বলছেন কাস্টমস কর্তৃপক্ষের অসহযোগিতা ও বন্দরের বৈষম্যের কারণেই কমেছে আমদানি রপ্তানি, যে কারণে বরাবরই রাজস্ব ঘাটতি থাকছে। গত অর্থ বছরে আমাদের এই মার্চ পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল 208 কোটি 78 লক্ষ টাকা, সেখানে আমরা আদায় করতে পেরেছি 174 কোটি 24 লক্ষ টাকা। ঘাটতি হয়েছে আমাদের 34 কোটি 53 লক্ষ টাকা। এর কারণ এই ফারাক্কা বাঁধে ফাটলের কারণে সেখানে মেরামত কাজের জন্য আমাদের এখানে ইম্পোর্টটা কম হয়েছে। একসময় এই বন্দর দিয়ে 250 থেকে 300 ট্রাক ভারত থেকে প্রবেশ করতে হবে, বর্তমানে তা নেমে এসেছে মাত্র 70 থেকে 80টাতে। এর মূল কারণ হিসেবে আমরা মনে করছি বৈষম্যের শিকার। আমদানিকারকগণ নিরুৎসাহিত হয়ে তারা অন্যান্য বন্দরে চলে গেছে, যার কারণে এখানে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতার কারণে 1.5 মাসেও চালু হয়নি ভোলা লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট। 2.5 ঘন্টার পথ বিকল্প উপায়ে ভেদুরিয়া ঘাট হয়ে পাড়ি দিতে লাগছে 8 থেকে 9 ঘন্টা। অতিরিক্ত সময় ও দ্বিগুণ ভাড়া পরিশোধ করেও যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না যানবাহন। চরম ভোগান্তির কারণে কমে গেছে বাস ট্রাক পারাপারও। বিআইডব্লিউটিএ বলছে ঘাট সচল হতে আরও 15 দিন সময় লাগবে। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি না রিপোর্ট। মেঘনার ভাঙনের মুখে থাকা ভোলা লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটটি সংস্কারের জন্য গত 20 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 20 দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করার ঘোষণা দিলেও গত 1.5 মাসেও তা শেষ হয়নি। কাজ চলাকালীন সময়ে প্রায় 35 নটিক্যাল মাইল দূরের ভেদুরিয়া ঘাট থেকে বিকল্প উপায়ে ফেরি চলাচলের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এতে ভাড়া ও দূরত্ব বেড়েছে প্রায় দ্বিগুণ। আগের 2.5 ঘন্টার নদীপথ পাড়ি দিতে এখন সময় লাগছে প্রায় 9 ঘন্টা। আমার গাড়িতে তরমুজে পানি ভরতে আছে, আমরা চাষা আমরা এবার এমনি মরিয়ে গেছি, তরমুজ লইয়া আইছি, হ্যাঁ পানি ভরিয়ে দিতেছে, পয়সা কইছে আমরা অনেক টাকা দেন হয়ে গেছে। স্যার আমাদের আগের যে জায়গা দিয়ে ফেরিটা ছিল ইলিশা, ওই দিক দিয়ে যদি দিত মোটামুটি যাতায়াতের কিছুটা হইলো স্বস্তি পেত। যাত্রী ও পরিবহন শ্রমিকদের এ দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ কে দায়ী করে দ্রুত ঘাট চালুর দাবি এ উন্নয়ন কর্মীর। এখন যে তরমুজের সিজন, সামনে আবার ঈদের সিজন আসবে, মানুষের কিন্তু দুর্ভোগটা কম থাকতো। তো এই কাজটা কিন্তু গাফলতি কিন্তু পানি উন্নয়ন বোর্ডেরও আছে এবং বিআইডব্লিউটিএরও আছে। তবে বৈরী আবহাওয়ার কারণে সংস্কার কাজ কিছুটা বিলম্ব হলেও শিগগিরই তা শেষ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড
বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান। ঝড় হয়েছে, ঝড়ের জন্য এবং বৃষ্টির জন্য আমার কাজটা বিঘ্নিত হয়েছে। এখন আমাদের কাজ প্রায় শেষের পর্যায়ে। বিকল্প রুটে দূরত্ব ও ভাড়া বেড়ে যাওয়ায় ফেরি ট্রিপ ও গাড়ি পরিবহন কমে যাওয়ার কথা জানালেন বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। আগে যেখানে 6টি ট্রিপ হতো, এখন সেখানে 3টি ট্রিপ হচ্ছে। এই 3টি ট্রিপের মাধ্যমে আমরা যেখানে 2 থেকে 250 গাড়ি পারাপার করতাম, এখন আমরা 100 থেকে 125টি গাড়ি পারাপার করতে পারছি। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কাজ শেষ হলে পন্টুন ও র্যাম বসানো সহ বাকি কাজ শেষ করতে আরও 15 দিন সময় লাগবে বলে জানান বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা। পরিদর্শন পূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণ করছে। আমরা আশা করছি আগামী 15 থেকে 20 দিন ভিতরে ঘাটটা চালু করা সম্ভব হবে। ইলিশা ঘাট থেকে আগে প্রতিদিন 2 থেকে 250 গাড়ি পারাপার হতো। বর্তমানে ট্রিপ সংখ্যা কমে যাওয়া ও দূরত্ব বেড়ে যাওয়ায় গাড়ির সংখ্যা কমে 100-র নিচে নেমে এসেছে। সময় সংবাদ, ভোলা। পুরান ঢাকার দোকানে দোকানে আজও চলছে হালখাতা উৎসব। এই মুহূর্তে হালখাতার খবর জানাতে রাজধানী তাঁতীবাজারে আছে রিপোর্টার শুভ খান। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ। কাজল, আমি এখন রাজধানীর তাঁতীবাজারে রয়েছে। এই তাঁতীবাজারটি কিন্তু মূলত স্বর্ণের ব্যবসার জন্য বিখ্যাত। তো যেহেতু পহেলা বৈশাখের পরের দিন, তো এই তাঁতীবাজারে হালখাতা উৎসব কিন্তু বেশ জমে উঠেছে। বলা চলে যে ক্রেতা বিক্রেতার মধ্যে লেনদেন, মানে প্রীতির বন্ধনে লেনদেনের যে সম্পর্ক, সেটি হালখাতা উৎসব। তো এখানে বছরের পর বছর ধরে এখানকার মানুষ কিন্তু হালখাতা উৎসবটিকে বেশ জমজমাট করে আয়োজন করে থাকেন। এবং সকাল থেকেই আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে দোকানগুলো কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। এছাড়া এখানে যেহেতু বিভিন্ন ধর্মের ব্যবসায়ীরা ব্যবসা করে থাকেন, সে কারণে আমরা কিন্তু দোকানে দেখতে পেয়েছি যে যারা হিন্দু ধর্মাবলম্বী ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু গণেশ পূজা মাধ্যমে তাদের যে আজকের হালখাতার যে কার্যক্রম, সেটি কিন্তু তারা শুরু করেছেন। তো এখানে যারা সকাল থেকে দেখতে পেয়েছি যে ক্রেতারা আসছেন, তাদের যে পুরনো পাওনা সেগুলো মেটাচ্ছেন এবং বিক্রেতারাও তারা বিভিন্ন ধরনের মিষ্টান্নের এখানে ব্যবস্থা করেছেন এবং ক্রেতাদের মিষ্টিমুখ করাচ্ছেন। এছাড়া দেখা যাচ্ছে যে তাদের প্যাকেট দিচ্ছেন মিষ্টির, যেগুলো তাদের অনেকেই আবার বলছেন যে তাদের বাসায়ও পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো তারা বলছে যে আজকে সারাদিনে এই যে জমজমাট হালখাতা উৎসব, সেটি কিন্তু চলবে এবং বিক্রেতারা আশা করছেন যে তাদের যে পুরনো যে পাওনাগুলো, সেগুলো ক্রেতারা মিটিয়ে দেবেন এবং তাদের যে একটা আকাঙ্ক্ষা থাকে, সেটি কিন্তু তারা বলছেন যে তাদের কালেকশনও বেশ ভালোই হবে। তো এখানে ক্রেতারাও কিন্তু তারা এই যে হালখাতা উৎসবে তাদের পাওনা পরিশোধ করে মিষ্টিমুখ করেন, এতে কিন্তু তারা বেশ আনন্দিত। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন শ্রেণী পেশার, যেমন ঢোল বাজান, এরকম বেশ কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি। তারাও বলেছেন যে পহেলা এই যে বৈশাখের পর হালখাতা উৎসবকে কেন্দ্র করে তারা কিন্তু প্রায় একজনকে আমরা পেয়েছি, তিনি বলছেন যে প্রায় 30 বছর ধরে তিনি কিন্তু ঢোল বাজান এবং বিভিন্ন দোকানে গিয়ে তারা ঢোল বাজান এবং উৎসবটাকে তারা উদযাপন করেন এবং দোকানিরাও কিন্তু তাদের সাধ্যমতো তাদেরকে আর্থিক সহায়তা করে থাকেন। তো মূলত এখানে বলা যায় যে শুধু এই হালখাতা উৎসবে যে এখানকার যারা ব্যবসায়ী, তাদেরই যে শুধু ব্যবসা হয় সেটি কিন্তু নয়। এখানে আমরা দেখতে পেয়েছি যে লাল খাতা এবং পানের যে ব্যবসা, সেটি কিন্তু জমে উঠেছে। তারা বলছেন যে এই হালখাতা উৎসবকে কেন্দ্র করে তাদের বেচা বিক্রি বেশ ভালো হয় এবং তারা বছরের এই সময়টার জন্য কিন্তু বেশ আগ্রহী থাকেন। তো বলা চলে যে প্রত্যেকটি দোকানেই কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা হিসাব মেটানোর জন্য। তারা বলছেন যে এই যে কার্যক্রম, এটি কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলবে এবং সন্ধ্যার পরেই কিন্তু এটি শেষ হয়ে যাবে। তো অনেকে বলেছেন যে হালখাতা আগে যেমন জমজমট বা জৌলুস ছিল, সেটি কিন্তু কালের বিবর্তনে কিন্তু হারিয়ে গেছে। আগে যেমন খাতায় কলম এবং কাগজ দিয়ে হিসাব করা হতো, কিন্তু সময়ের বিবর্তনে কিন্তু সেটি হারিয়ে গেছে। এখন কিন্তু ডিজিটাল মেশিনেই কিন্তু হিসাব নিকাশের যে কার্যক্রমগুলো, সেগুলো করা হচ্ছে। তো হালখাতার জৌলুস হারালেও এটি এখানকার ব্যবসায়ীরা দাবি করছেন এটি হারাবে না। তাদের পূর্বপুরুষের যে ঐতিহ্য, এটি তারা যুগ যুগ ধরে রাখার চেষ্টা করবেন। তো কাজল, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। পুরান ঢাকা থেকে হালখাতা উৎসবের খবর জানাতে যোগ দিয়েছিলেন শুভ খান। যাচ্ছি পরের সংবাদে। এদিকে ঐতিহ্যকে ধারণ করে গতকাল বাংলা বছরের প্রথম দিনে হালখাতার আয়োজন করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাঁতীবাজার, বায়তুল মোকাররম মার্কেট সহ নগরের বিভিন্ন স্থানে দেখা যায় হালখাতা উৎসব। সারা বছরের হিসেব নিকেশ শেষ করতে আসা ক্রেতাদের সাধ্যমতো মিষ্টিমুখ করান ব্যবসায়ীরা। হালখাতা উপলক্ষে বিভিন্ন পণ্যে নগদ ছাড় দিচ্ছেন তারা। এ উৎসব পুরনো হিসেব চুকিয়ে নতুন হিসেব খোলার। এ উৎসব হালখাতার।
যান্ত্রিকতার নগর জীবনে এই রীতি হারিয়ে যেতে বসলেও রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজার শাঁখারীপট্টিতে যার আমেজ এখনও রয়েছে। ঐতিহ্য লালন করে প্রতিবছর বৈশাখের প্রথম দিনে পালন করা হয় হালখাতা, সাধ্যমতো আপ্যায়ন করা হয় ক্রেতাদের। পয়লা বৈশাখ উপলক্ষে তার টাকাগুলো লেনদেন ক্লিয়ার করতে যাচ্ছে, সেই উদ্দেশ্যে আসছি পরিবার সহ। প্রতি বছর এই দোকানটার মধ্যে আসা হয়, মানে গিফট, একটা আনন্দ সব। আমাদের এটা বংশপুর ব্যবসা হয়ে গেছে, এটা চলবে। শুধু পুরান ঢাকাতেই নয়, রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট সহ বিভিন্ন স্বর্ণের দোকানেও দেখা মেলে এই রীতির। ক্রেতা বিক্রেতার মাঝে নিবিড় সম্পর্ক গড়ে তোলাই যার মূল উদ্দেশ্য। কেউ বা নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিচ্ছেন এই ধারার সঙ্গে। বাকিগুলো আসার সাথে সাথে কিছু নতুন জিনিসও বিক্রি হয়, নতুন কিছু কাস্টমারও তৈরি হয়। মিষ্টি মুখ করতে আসলাম, কিছু আমার দানা ছিল সেটা চেঞ্জ করলাম, নিলাম, দিলাম। 3-4 প্রকার মিষ্টি আইটেম করছি, কাস্টমারদের জন্য গিফট আছে। ঐতিহ্যটা দিন দিন হারিয়ে যাচ্ছে, ঐতিহ্যটা যেন আমাদের পরবর্তী প্রজন্ম শিখতে পারে, ধরে রাখতে পারে, ওটার জন্য তাদেরকে নিয়ে আসা। হালখাতা উপলক্ষে কোনো কোনো দোকানে দেয়া হয় বিশেষ ছাড়। প্রত্যাশার চেয়ে ক্রেতাদের সাড়া বেশি পাওয়ায় খুশি বিক্রেতারা। যেহেতু পয়লা বৈশাখে কিছু ছাড় আছে, নতুন কিছু কালেকশন আছে, যার জন্য আমাদের এখানে আসে। মজুরিতে ভ্যাটে ছাড় দেওয়ার কারণে কাস্টমার একটু বেশি আসে। পুরনো হিসেবের মতোই জরাজীর্ণ ঘুচিয়ে সমৃদ্ধি এবং ব্যবসায়িক অগ্রগতির গন্তব্যে এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ, এমনটাই আশা ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাঙালির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ, আর এই উৎসবকে ঘিরে দেশে বিভিন্ন স্থানে খেলা আর মেলা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুতুল নাচ, বায়োস্কোপ, চরকি ও নাগরদোলা শিশুদের কাছে মেলার অন্যতম আকর্ষণ। পাশাপাশি বলি খেলা, লাঠি খেলা, মোরগ লড়াই সহ ঐতিহ্যবাহী নানা খেলার আয়োজন রয়েছে ভিন্ন স্বাদ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হাজার বছরের ঐতিহ্য বলি খেলা। গত 11 বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে শাহাবুদ্দিনের বলি খেলা। নগরীর সিআরবি এলাকায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়ে থাকে। এবারও ব্যতিক্রম ঘটেনি। প্রতি বছরের মতো এবারও ঢোল বাজনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বলি খেলা শুরু হয়। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কুস্তিগিররা তাদের শারীরিক কসরত প্রদর্শন করেন। আর ঐতিহ্যবাহী এ খেলা উপভোগে সিআরবিতে হাজার হাজার দর্শক সমাগম ঘটে। আমরা 11 বছরে পা দিয়েছি, প্রত্যেক ডিস্ট্রিক্টের থেকে বলি আসছে। সাধারণ মানুষ আছে, তারা এই সময়টার জন্য খুব বেশি মুখিয়ে থাকে। ময়মনসিংহের ফুলপুর খেলার মাঠে চলছে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা। এলাকার কৃষক কামার কুমাররা তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন মেলায়। শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ এ মেলায় ভিড় করেন। ব্রাহ্মণবাড়িয়ার ফারুকি পার্কে আয়োজন করা হয় আবহমান বাঙালির ঐতিহ্যের অংশ মোরগ লড়াই ও লাঠি খেলার। ঢোলের তালে তালে চলে মনোমুগ্ধকর এসব খেলা। হাজার বছরের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। বিলুপ্ত প্রায় যে শিল্প, যে খেলাধুলাগুলি, মোরগ লড়াই, লাঠি খেলা, এগুলি প্রাণ ফিরে পাবে। আমরা তাদের পৃষ্ঠপোষকতা করার সর্বাত্মক চেষ্টা করছি। অনেক ভালো লাগতেছে এবং মুরগি নড়ে দেখতে অনেক সুন্দর। রংপুরে বিভিন্ন এলাকায় বসেছে ঐতিহ্যবাহী মেলা। বাহারি আর শৌখিন পণ্য কিনতে মেলায় ভিড় করেন নানা বয়সী মানুষ। এখানেও মোরগ লড়াই, হাড়ে ভাঙ্গা, বালিশ খেলা সহ গ্রামীণ বিভিন্ন আয়োজন ভরপুর উৎসবস্থল। বিভিন্ন এলাকা থেকে আত্মীয় স্বজন এলাকায় জামাই মেয়ে আবির্ভাব ঘটে। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। ডাক, ঢোল আর বাদ্যের তালে খেলা উপভোগ করেন দর্শনার্থীরা। আরও একটি উল্লেখযোগ্য আয়োজন শেরপুরের সাপ খেলা। পুলিশ লাইন মাঠে এর আয়োজন করা হয়। খেলা উপভোগ করতে শিশু কিশোরদের পাশাপাশি বয়সীরাও আসেন উৎসবস্থলে। এছাড়া সিরাজগঞ্জ ও ঢাকের তালে অনুষ্ঠিত হয়েছে লাঠি খেলা। আবু নোমান, সময় সংবাদ। কক্সবাজারে ভিন্ন মাত্রার আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করল পর্যটকরা। রোববার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় সৈকতে বালিয়াড়ি গান, ঘুড়ি উৎসব ও বীজ র্যালি। পয়লা বৈশাখে আয়োজন দেখে দারুণ খুশি পর্যটক ও দর্শনার্থীরা। কক্সবাজারের পর্যটন আরও বিকাশের লক্ষ্যেই এ ধরনের আয়োজন বলে জানিয়েছে জেলা প্রশাসক। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কালী রোদে পরন্ত বিকেলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের আকাশে উঠছে নানা রঙের ঘুড়ি। তখন তা দেখে আনন্দে মেতে ওঠেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক ও দর্শনার্থীরা।
বেড়াতে আসা অনেক পর্যটক নাটাই নিয়ে বালিয়াড়িতে ঘুড়ি উড়াতে ব্যস্ত। আর সৈকতের এই ঘুড়ি উৎসবে এসে কেউ ফিরে যাচ্ছেন শৈশবে, আবার কেউ বা আচ্ছন্ন মুগ্ধতায়। সৈকতে এ ঘুড়ি উৎসব বাংলা নববর্ষ বরণে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করেন পর্যটকরা। খুবই ভালো লাগতেছে, বিশেষ করে এখানে এসে ঘুড়ি উড়াতে পেরে আরো ভালো লাগতেছে, অন্যরকম একটা পরিবেশ। বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে আকাশের দিকে তাকাইয়া, কিন্তু কেউ সমুদ্রের দিকে তাকাচ্ছে না, আর পুরা দৃষ্টিতে সবার আকাশের দিকে চলে গেছে। স্মৃতিটা সেটা অনেকদিন পর ফিরে আসছে এবং সত্যি কথা মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গিয়েছি। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, এই ধরনের নতুন নতুন উদ্যোগ আরো নেওয়া হোক। আমি চাইবো প্রতি বছরই এরকম ঘুড়ি উৎসব করা হয়, যাতে করে পয়লা বৈশাখে আমাদের পর্যটকের সংখ্যা আরো বৃদ্ধি পায়। পয়লা বৈশাখে এবারই প্রথমবারের মতো সৈকতে বালিয়াড়িতে আয়োজন করা হয় গান, ঘুড়ি উৎসব ও র্যালি। বাঙালির এই যে চিরায়ত ঐতিহ্য আমাদের ঘুড়ি, এটাকে পর্যটকরা উপভোগ করবে। মূলত পর্যটকদের আকর্ষণের জন্যই, পর্যটনের বিকাশের জন্যই আমাদের এই আজকের আয়োজন। পয়লা বৈশাখকে ঘিরে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে ভিড় করে প্রায় 3 লাখের বেশি পর্যটক ও স্থানীয় দর্শনার্থী। সময় সংবাদ, কক্সবাজার। নওগাঁর ধামুরহাটে শুরু হয়েছে দুদিনব্যাপী বৈশাখী মেলা। জমজমাট এই মেলায় চুড়ি, ফিতার, বাহারি মিষ্টির দোকানে ছিল নানা বয়সের মানুষের ভিড়। তবে সবার আকর্ষণের কেন্দ্রে ছিল তাসমিনার ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরতে এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। নওগাঁ প্রতিনিধি আমার রকি রিপোর্ট। সব প্রতিযোগীকে পিছনে ফেলে ছুটে চলে তাসমিনার ঘোড়া। হাজারো মানুষের হাততালি আর উচ্ছ্বাসে প্রাণবন্ত ধামুরহাট। নওগাঁর এই বৈশাখী মেলার মূল আকর্ষণ যে তাসমিনার ঘোড়দড়ি। উপজেলা চত্বরে মেলায় বসেছে গ্রামীণ বাংলার নাগরদোলা সহ নানা রকমের দোকান। তরুণ তরুণীরা এসব দোকানের মূল ক্রেতা। অপসংস্কৃতি রোধে গ্রামীণ এসব মেলা ও খেলা আরো বাড়ানোর কথা জানান দর্শকরা। দেখতে এসেছি, এখানে আমার খুব ভালো লাগছে ঘোড়া খেলা দেখে। নিয়মিত এই ঘোড়দৌড় প্রতিযোগিতা হওয়া দরকার বলে আমি মনে করি। এটা আবার নতুন করে প্রচলন হচ্ছে, যাতে এটা হারিয়ে না যায়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এটাকে উপভোগ করতে পারে। সারা বাংলাদেশ ব্যাপী এই খেলাটি যদি আরো জোরদার করা হয়, তাহলে মনে হয় বাংলাদেশে আরো মানে ইয়ং ছেলেপেলের বা বিভিন্ন বয়স্ক মুরব্বীদের মধ্যে আরো ভিতরে অনেক আনন্দের সঞ্চার হয়ে আসবে। গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরতে এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানান এ জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা। ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জানান, দিন দিন এ খেলা বৃদ্ধি পাওয়ায় কদর বাড়ছে তাদের। এবার আমরা আরও একটু বড় পরিসরে আমরা এটা ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছি এবং আমরা আশা করি আগামী অনেক দিন ধরে আগামীর যে বছরগুলোতে এটা ধারাবাহিকভাবে আমরা এটা পালন করে যাবে। এই সময়টা ছেলেমেয়েরা খেলার মাঠে এসে খেলা উপভোগ করছে, সেই কারণেই তারা মাদকের থেকে এই সময়টা দূরে থাকতে পারবে। আয়োজকরা জানান, মোট 50টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। বৈশাখ মানে বাঙালির প্রাণের উৎসব, আর এই উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলে ঐতিহ্যবাহী দেশীয় ঘোড়দৌড় খেলা। নওগাঁর ধামুরহাট থেকে এমআর রকি, সময় সংবাদ। নববর্ষ উপলক্ষে দেশে বিভিন্ন স্থানে ঘুড়ি উৎসব আয়োজিত হয়েছিল। রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর চরে হয়েছে জমজমাট ঘুড়ি উৎসব, আর মানিকগঞ্জে শতাধিক ঘুড়িয়ালের উৎসবে অংশগ্রহণে হয়েছে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিনা রিপোর্ট। নববর্ষের দিনটা বাঙালির জন্য একটু বেশি রঙিন। নানা আয়োজনে এদিন মাতোয়ারা হয় গোটা জাতি। রংপুরের তিস্তা নদীর চরেও ঘুড়ি উৎসবে মেতেছিলেন অনেকে, যে উৎসবে অংশ নেয় 1/2 তরুণ। আমরা প্রতি বছরই আর কি যে রংপুরবাসীকে বিনোদন দেওয়ার জন্য পয়লা বৈশাখে এই আয়োজনটা করে থাকি। এইভাবে মনে করেন যে প্রত্যেক বছরে যদি খেলা হয়, তাহলে খুবই মনে করেন এন্টারটেইনযুক্ত, হয়তো জনগণের ভালো লাগবে। উপজেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই আয়োজন করেছিল তারা। কাউনিয়ায় চরাঞ্চলে ঘুড়ি উৎসবের মূল প্রতিপাদ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা সৃষ্টি। আমাদের এই ঘুড়ি উড়ানোটা প্রায় বিলুপ্তের পথে, সেখানে আজকে আমরা শুভ নববর্ষ উপলক্ষে আমরা ঘুড়ি উৎসবের আয়োজন করেছি। আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। এদিকে মানিকগঞ্জেও ছিল একই চিত্র। সামাজিক সংগঠন শত দলের আয়োজনে শিবালয় উপজেলায় ঘুড়ি উৎসব আয়োজন করা হয়। কইরা, চিলা, সাপা, পতিঙ্গা, নৌকা, মানুষ, প্রজাপতি, উড়োজাহাজ, কুমির সহ 25 রকমের ঘুড়ি নিয়ে হাজির হন শতাধিক ঘুড়িয়াল। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর ছিল চারপাশ। প্রতি বছর আরো বড় পরিসরে ঘুড়ি উৎসব আয়োজন করতে চান আয়োজকরা।
মাকসুম আলম খান, সময় সংবাদ। নদীমাতৃক দেশ হলেও নদী কেন্দ্রিক পর্যটনে এখনো গড়ে ওঠেনি তেমন কোনো কাঠামো। খাত সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। সম্ভাবনা বিবেচনায় হোটেল ও বোটের সমন্বয়ে বোটেল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ খাতের সম্প্রসারণে ট্যুর অপারেটরদের প্রণোদনা দেওয়ার পরামর্শ পর্যটন বিশেষজ্ঞদের। মামুন আবদুল্লাহ রিপোর্ট। নদীর কলতান আর মাঝির কণ্ঠের ভাওয়াইয়া গান, কিংবা নদীর দুধারের মানুষের সহজ সরল জীবনযাপন, ছবির মতন এমন চিত্র দেখা যাবে কেবল বাংলাদেশেই। কোলাহল ছেড়ে তাই প্রশান্তির নৌ ভ্রমণের দিকে ঝুঁকছে ভ্রমণ পিপাসুরা। যেতে যেতে যে ভিউগুলো দেখি তার থেকে আমরা অনেক ধরনের নলেজ গেইন করতে পারি। বাচ্চারা আসলে দেখতে পছন্দ করে, নদী নৌকাগুলো যাচ্ছে। আমি পাখি দেখলাম, মাঝি ভাইরা নৌকা চালাচ্ছে দেখলাম। নদী কেন্দ্রিক পর্যটকগুলো আরো গড়ে উঠুক, আমরা একসাথে সবাই খুব বিনোদন করতে পারবো। বিআইডব্লিউটি এর তথ্য মতে সারা দেশে 230টি নদীর প্রায় 24,000 নদীপথ। সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণ সম্ভব বলে মনে করেন ট্যুর অপারেটররা। পর্যটন কর্পোরেশন, পর্যটন বোর্ড, মন্ত্রণালয় এবং প্রাইভেট এজেন্সি, এদের মধ্যে যদি প্রপার সমন্বয় করা সম্ভব, আমরা বিদেশি পর্যটকদেরকে অ্যাট্রাক্ট করতে পারবো। তবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলছে, নদী কেন্দ্রিক পর্যটন আকর্ষণে নেওয়া হয়েছে মাস্টার প্ল্যান। হোটেল এবং বোট এই দুটার মিলিয়েই বোটেল করতে চাচ্ছে। ওখানে থাকার ব্যবস্থাও থাকবে। ইন্ডিয়ার সাথে রিভারাইন প্রোটোকল স্বাক্ষর হয়েছে, যাতে আমাদের জাহাজ তাদের জলসীমায় যাবে, তাদের জাহাজ আমাদের জলসীমায় আসবে। খাত বিকাশে ট্যুর অপারেটরদের অংশগ্রহণ বাড়াতে তাদের নগদ প্রণোদনা দেওয়ার পরামর্শ পর্যটন বিশেষজ্ঞদের। ট্যুর অপারেটরস আছে, তাদেরকে যত ধরনের ইনসেন্টিভ দেওয়া সম্ভব, প্রয়োজনে হয়তো লঞ্চ কেনার বা মেনটেন করার জন্য ফাইন্যান্সিংয়ের যে দরকার হতে পারে, সেটার ব্যাপারে সরকারকে উদ্যোগী হতে হবে। নদীপথে ভ্রমণ আরও আনন্দময় করতে সব নদীর দখল এবং দূষণ বন্ধের আহ্বানও জানান তারা। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, চাঁদপুর। লাভজনক হওয়ায় রাজবাড়ীতে দিন দিন বাড়ছে টার্কি মুরগি পালন। স্বল্প সময়ে অল্প খরচ বেশি লাভ হওয়ায় তরুণরা ঝুঁকছেন টার্কির খামার ব্যবসায়। টার্কি মুরগি পালনে সব ধরনের সহায়তা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ কার্যালয়। রাজবাড়ী থেকে করিম ইসহাকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের খামারি কুদ্দুস আলম একসময় চিত্রশিল্পী হিসেবে ব্যানার লেখার কাজ করলেও হঠাৎ করেই বেকার হয়ে পড়েন তিনি। পরে ইন্টারনেট থেকে টার্কি মুরগি পালনের তথ্য পেয়ে 1 বছর আগে স্ত্রীর সাথে যৌথ উদ্যোগে শুরু করেন খামার। খুলনা থেকে নিয়ে আসেন টার্কির 80টি বাচ্চা। 6 মাস পরই সেগুলো ডিম দেওয়া শুরু করে। বর্তমানে খামারটিতে 5 শতাধিক টার্কি রয়েছে। 6 মাস বয়সী টার্কি বিক্রি হচ্ছে 3 থেকে 3,500 টাকায়। খামার চালাতে প্রতি মাসে 50,000 টাকা খরচ হলেও ডিম আর মুরগি বিক্রি করে আয় হচ্ছে 1.5 লাখ টাকা। টার্কির রোগ বালাই একেবারেই কম, আর এই শীতকালে এটার রোগাক্রান্ত হয়। একটু সতর্ক থাকলে টার্কির আর কোনো রোগ বালাই নাই। আর এটিতে প্রতি একটা ভ্যাকসিন আছে, প্রতি 2 মাস পর পর দেওয়া লাগে। এই ভ্যাকসিনটা আমরা গোয়ালন্দ পশু হাসপাতালে মাঝে মধ্যে পাই, আবার ওই টাকা দিয়ে কিনে আনতে হয়। টার্কি পালন একটা লাভজনক ব্যবসা। তার পাশাপাশি রাজবাড়ী জেলাকে বেকার মুক্ত করার জন্য এই কর্মসূচি গ্রহণ করছি। প্রথমে 16টা ডিম আনছিলাম, সেই 16টা ডিম থেকে আজ আমার 50 থেকে 60টা টার্কি আছে। তো এটার টার্কির চাহিদাটা অনেক ভালো। লাভজনক হওয়ায় বেকার তরুণরা ঝুঁকছেন টার্কি ফার্মের ব্যবসায়। টার্কি পালনের বিষয়ে খামারিদের পরামর্শ দিয়ে সহায়তা করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। বর্তমানে রাজবাড়ীতে প্রচুর টার্কি খামার গড়ে উঠেছে এবং প্রত্যেকটা খামারই ব্যবসায়িকভাবে সফল হচ্ছে। এর একটা কারণ যে এদের খাদ্য খরচ মুরগির তুলনায় কম। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে বর্তমানে রাজবাড়ীতে ছোট বড় 70টি টার্কি মুরগির খামার রয়েছে। সময় সংবাদ, রাজবাড়ী। কোনো রকম হয়রানি ছাড়াই বেসিক থেকে যেন শিল্প উদ্যোক্তারা সেবা পায়, সে ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আগামী 5 বছরে 1 কোটির বেশি কর্মসংস্থান তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় বিসিকের কার্যক্রম সম্প্রসারিত করা হবে বলেও জানান শিল্পমন্ত্রী। বাংলা একাডেমি ও বিসিকের যৌথ উদ্যোগে আয়োজিত 10 দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা চলবে 23 এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলায় কেনাকাটা করতে পারবেন দর্শনার্থীরা।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের 200 স্টল স্থান পেয়েছে। অনুষ্ঠানে গেল বছরের শ্রেষ্ঠ ও দক্ষ কারুশিল্পীদের পুরস্কৃত করা হয়। বিসিকের কার্যক্রমে যে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি করেন মন্ত্রী। আমরা যেভাবে সম্প্রসারণে যাচ্ছি আমরা চেষ্টা করছি আরো বড়ভাবে আমরা এটাকে সম্প্রসারণ করে প্রত্যেকটি জেলায়, কারণ আমাদের টার্গেট আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের যাতে বেকার না থাকে এবং আমাদের যে নির্বাচনী অঙ্গীকার জাতির কাছে এটাকে আমরা যথাসময়ে আমরা যাতে কোনো লাল ফিতা দৌড়াতে সময় আমরা প্রক্ষেপণ না করি সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি। টানা 3 দিনের সরকারি ছুটি শেষে আজ শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন কার্যক্রম। এই মুহূর্তে মতিঝিলের ডিএসসি কার্যালয়ে আছেন সহকর্মী সানবীর রূপল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। রূপল। কাজল, ধারাবাহিকভাবে শেয়ার বাজারের যে দরপতন সেটা কিন্তু ঢাকা এবং চট্টগ্রামে অব্যাহতভাবে বেশ কিছুদিন ধরে ছিল, তবে এখন আজকে কিন্তু পয়েন্ট কিছুটা উঠতে শুরু করেছে। সকাল থেকে কিছুটা উঠলেও কিন্তু এর আগের দিনও কিন্তু ধারাবাহিকভাবে পয়েন্ট কিছুটা উঠেছিল, তবে তার আগে কিন্তু গত কয়েক মাস ধরে কিন্তু উত্থান পতনের একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে সবগুলো শেয়ারের দামে কিন্তু আসলে আস্তে আস্তে করে কমতে শুরু করে, এবং সেই কমতে শুরু করার পরে কিন্তু আমরা কিছু প্রতিবাদও দেখতে পেয়েছি। এখানে যারা ক্রেতা বিনিয়োগকারী যারা আছেন, বিনিয়োগকারীরা কিন্তু এর মধ্যে প্রতিবাদও করেছেন বেশ কয়েকবার, এবং তার প্রেক্ষিতে গত সোমবারে ডিএসসি, এসএসসি এবং অন্যান্য যে স্টক হোল্ডারগুলো আছে তারা কিন্তু একটি বৈঠক করেছিল এই শেয়ার বাজারে দরপতন ঠেকাতে। তো এর মধ্যে আমি যতটুকু খবর পেয়েছি যে আইসিবি তারাও কিন্তু একটি ফান্ডের কথা বলেছিল যে একটি সফট লোন দিয়ে এই ক্রাইসিস মোকাবেলা করা যায় কিনা, সে ব্যাপারে এখন আলাপ আলোচনা চলছে। সরকারের কাছে তারা একটি ফান্ড হয়তো চাবেন। তো এখন আমি কথা বলতে চাই এখানের একটি ব্রোকারেজ হাউসে একজন বিনিয়োগকারীর সঙ্গে। এখনকার যে শেয়ার বাজারের অবস্থা, সেই অবস্থা সম্পর্কে তিনি একটু বলবেন যে তাদের এখন অবস্থাটি কি। 2010-এর পরে তো আসলে এত বেশি দরপতন আমরা দেখিনি, এখন অবস্থা কি একটু বলবেন? এখনের অবস্থা তো আরো ভয়াবহ, কারণ এই 2010 আমি পাই নাই, এরপরে টাকা ইনভেস্ট করেছি, করার পরে তো আমার অনেক লস হয়ে গেছে। অনেক টাকা ইনভেস্ট করছি, কিন্তু মার্কেট যে ভালো হবে, এখন যদি ভালো হয় আমার ওই জায়গায় যাইতে যাইতে আবার মার্কেট পড়ে যাবে। তো আসলে কথা যে যারা ম্যানেজমেন্টে আছে এই শেয়ার মার্কেটে, ওরাই মানুষ খারাপ, ওরাই চোর, ওরার জন্যই এই মার্কেটের এই অবস্থা। সাধারণ আম পাবলিক ভালো মানুষের জন্য এটা মার্কেট না, এই চোরটা যারা আছে এদের জন্য। আচ্ছা, নির্বাচনের আগে তো দরপতন হয়নি, নির্বাচনের পরে গিয়ে আস্তে আস্তে করে নির্বাচনের পরে মনে করছিলাম যে মার্কেট অনেক ভালো হবে, কিন্তু তাও হচ্ছে না। কারণ হচ্ছে যারা ব্যবসা করার তারা তো করতেই আছে, কারণ খারাপ মানুষ বসাই রেখা ম্যানেজমেন্টে কোনোদিনও ভালো ব্যবসা হবে না। আর ভালো মানুষের জন্য শেয়ার মার্কেট না। আমাদের এই দেশে যে এই বেশি চুরি করতে পারে সেই ভালো, কিন্তু বিনিয়োগকারীদের তো একটা আস্থা ফিরে আসছিল মাঝখানে কয়েকদিন, বেশ কিছু আসছিল, বাট ওই সেইটা নিয়ে তো আমরা আবার নতুন করে ইনভেস্ট করছি, এখন আবার মানে প্রতিটা পোর্টফোলিও দেখলেই তারপরে দেখা যাবে যে অনেক লস হয়ে গেছে, 30 থেকে 40% হয়ে গেছে। এই যে দেখেন এখানে 70 লাখ টাকার শেয়ারে 22 লাখ টাকা নাই লস। তো এইগুলি এইভাবে আমি প্রায় 2 কোটি টাকা ইনভেস্ট করে রাখছি এই মার্কেটে, কিন্তু বাট এত লস, যেমন আজকে 1 মাস ধরে কোনো শেয়ারই আমি বাই এবং সেল করি না, কারণ করবো কত, আর কত লস দেব। বিনিয়োগকারীদের কথা শুনছিলেন যে বিনিয়োগকারীরা একজন বলছিলেন যে গত কয়েকদিন ধরে যে ধারাবাহিকভাবে যে অব্যাহত দরপতন, সেই অব্যাহত দরপতনে তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং তারা প্রত্যাশা করছেন যে সামনের শেয়ার বাজার হয়তো আবার ভালোর দিকে যাবে যদি আবার বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে এবং নতুন করে আবার বিনিয়োগ করা যায়। তবে এখনো পর্যন্ত অর্থনীতিবিদদের সাথে যে এর আগে বিভিন্ন সময় কথা বলেছি যে শেয়ার বাজারের যে বিশেষজ্ঞ তাদের সঙ্গে, তারা বলেছেন যে এখন অর্থনীতির যে অবস্থা বা প্রবৃদ্ধির যে অবস্থা এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা, সেই প্রতিষ্ঠানগুলোর অবস্থায় এভাবে দরপতন হওয়ার কথা ছিল না। তবে কি করে দরপতন করা হয়েছে সেই দরপতনের বিষয়গুলো তারা একটু মূল্যায়ন করার জন্য পরামর্শ দিয়েছেন। তো
শেয়ার বাজারের যে এখনকার অবস্থা, সেই অবস্থা বলতে হয় যে এখন সকালবেলা থেকে দর কিছুটা বাড়তে শুরু করেছে। তবে এই গত সোমবারের 64 পয়েন্ট বেড়েছিল দর, তবে তার আগের কিন্তু ধারাবাহিকভাবে দরপতন সেটি অব্যাহতই ছিল এবং সবগুলো খাতের কোম্পানিগুলো কিন্তু দরপতন হয়েছে। গত বছরের এই সময়ের তুলনায় সেটা বেশ বেশি এবং গত বছরের এই সময়ে অন্তত ব্যাংকগুলো তাদের ধারাবাহিকভাবে তাদের যে দর বাড়ার যে প্রবণতা ছিল সেটি কিন্তু অব্যাহত রেখেছিল। তবে এই বছর কিন্তু দেখা যাচ্ছে যে সেই ব্যাংকগুলোর দরও কিন্তু বেশ পড়ে গেছে। তো এছাড়া অন্যান্য যে কোম্পানিগুলো, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে স্টিল খাতের কিছু কোম্পানির দর কিছুটা বেড়েছিল, তবে সেটিও কিন্তু দর খুব একটা ধরে রাখতে পারেনি। তো শেয়ার বাজারের এখনকার মতো এই ছিল খবরাখবর। কাজল। শেয়ার বাজার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সানবীর রূপল। এতক্ষণ ছিলাম ডিএসসি কার্যালয়ে। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চাহিদা বাড়ায় বাজারে ঢুকছে নকল ও মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক সরঞ্জাম। দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা, কঠোরভাবে মনিটরিংয়ের তাগিদ। 9 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ। খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। টানা ছুটি শেষে আবারও কর্মব্যস্ত স্থল ও সমুদ্র বন্দরগুলো। পুরোদমে চলছে আমদানি রপ্তানি কার্যক্রম। এবারও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হিলি স্থলবন্দর। এবং পুরান ঢাকায় আজও চলছে হালখাতা উৎসব। দেশের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী নানা আয়োজন। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুড়ি উৎসবে পর্যটকের ঢল। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।